আর ঠিক তখনই সবার চোখ কপালে তুলে ধীরে ধীরে এক গাড়ি থেকে নামতে দেখা গেল এক নারীকে। মাথায় ওড়না টানা, চশমায় ঢাকা মুখ, কিন্তু সেই মুখ চেনা। এই কি বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা? কেউ বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে। দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে নিখোঁজ, যার হদিস মেলেনি কোনো আন্তর্জাতিক প্রতিবেদনে। যাকে নিয়ে নানান রহস্য, তিনি কিভাবে। তারপর সবচেয়ে বড় মন্ত্রণালয়টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গ্রিন সিগন্যাল পেয়েছেন শেখ হাসিনা, দেশে আছেন। গোলাম মাওলা রনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার আগে আপনারা জানবেন 9 মাস পর প্রকাশ্যে শেখ হাসিনা, এ সম্পর্কে একটু জানবেন। তারপর গোলাম মাওলা রনি বিস্তারিত কথা বলেছেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। আর আমার পাওয়ার চাই, আমার কাছে ক্ষমতা কিছুই না। হঠাৎ করেই যেন সময় থমকে দাঁড়ালো চেন্নাইয়ের ব্যস্ততম এলাকায়। শহরের এক প্রধান সড়কের পাশে থামে এক চকচকে গাড়িবহর। আর ঠিক তখনই সবার চোখ কপালে তুলে ধীরে ধীরে এক গাড়ি থেকে নামতে দেখা গেল এক নারীকে। মাথায় ওড়না টানা, চশমায় ঢাকা মুখ, কিন্তু সেই মুখ চেনা। অচিরেই শহরে ছড়িয়ে পড়ে গুঞ্জন, এই কি বাংলাদেশের পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা? কেউ বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে। দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে নিখোঁজ, যার হদিস মেলেনি কোনো আন্তর্জাতিক প্রতিবেদনে। যাকে নিয়ে নানান রহস্য, তিনি কিভাবে হঠাৎ চেন্নাইয়ের রাস্তায় নামলেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দূর থেকে মোবাইলে ধারণ করা ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী ঘরানার একাধিক ফেসবুক আইডি থেকে ভিডিও পোস্ট হতে থাকে ঘন ঘন। সেই সঙ্গে উল্লাসিত দাবি, নেত্রী চোখের চিকিৎসার জন্য মহাত্মা গান্ধী হাসপাতালে এসেছেন। ভারত সরকার দিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। প্রথমে সাধারণ মানুষের চোখে বিষয়টি যেন হঠাৎ আশ্চর্য এক প্রত্যাবর্তন। যারা এতদিন ধরে ভেবেছিল হাসিনা দিল্লির গোপন কোনো কোণে আত্মগোপনে রয়েছেন, তারাও যেন এক মুহূর্তের জন্য চমকে উঠল। সেই মন্ত্রণালয়ের আমি সংসদীয় কমিটির প্রধান ছিলাম, প্রধান না, ঠিক একজন সদস্য ছিলাম। কিন্তু এখানে বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়, যার অধীন সড়ক, যোগাযোগ, রেলপথ যখন একত্রে ছিল, সৈয়দ আবুল হোসেন সাহেব মন্ত্রী ছিলেন, ওয়াদুল কাদের সাহেব মন্ত্রী ছিলেন। বাস্তবতা হলো যে আমি একজন সংসদ সদস্য হওয়ার সত্ত্বেও আমার সংসদীয় কমিটির চেয়ারম্যান কিংবা আমাদের যে মন্ত্রী আবুল হোসেন সাহেব বা ওয়াদুল কাদের সাহেব, আমার একটা কথার বাইরে যাওয়ার সামর্থ্য তাদের ছিল না যতদিন আমি ছিলাম। আমি যদি একটা ধমক দিতাম, কর্মকর্তা তো দূরের কথা, মন্ত্রীদেরকে পার্লামেন্টারি কমিটির বৈঠকে কিভাবে ধমকিয়েছি সেটা আপনারা ইচ্ছা করলে সংসদীয় কমিটির রেকর্ডে দেখতে পারেন। কিন্তু বিনিময়ে কোনো একটা মন্ত্রীর দপ্তরে গেছি, 1 কাপ চা খেয়েছি, একটা টেলিফোন করেছি, এরকম সিঙ্গেল নজির নাই। বরং আমার মন্ত্রীরা, অনেক মন্ত্রীরা টেলিফোন করেছে, আমি ফোনই ধরিনি, যে এদের সাথে আমি কথা বলবো না। আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখন একটা দল করছি, বিএনপির মতো একটা দলের মনোনয়ন পাওয়া তো 4টিখানি বিষয় নয়। আপনি দেখুন তো যে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেয়ে গেলাম, বিএনপির কোনো লোক, কোনো নেতা বলতে পারবে যে আমি তাদেরকে 1 কাপ চা খাইয়েছি এই মনোনয়ন পাওয়ার জন্য? এখন পর্যন্ত টিল নাও 2000 বিএনপির সবচেয়ে খারাপ সময়, একেবারে সবচেয়ে খারাপ সময়টিতে আমি বিএনপিতে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। আমি আমার মতো সেই প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি, লিখে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। 18 সনও বেগম জিয়ার পক্ষে বলেছি, বিপক্ষে বলেছি, তারেক রহমান সাহেবকে সমালোচনা করেছি, তার পক্ষে বলেছি। আবার 22-23 সনেও যেভাবে বলেছি, আবার এখনও একইভাবে। মানে আমার ভাষা তো বিএনপিকে নিয়ে চেঞ্জ হয়নি। 2023 সনে, 2021 সনে, 22 সনে একেবারে টকশোতে, টেলিভিশনে যে কথাগুলো বলেছি দল নিয়ে, আবার এখনও একই কথা বলে যাচ্ছে। আবার ওনাদের সঙ্গে আমার যখন সরাসরি কথা হয়, আমার ভাষা একই রকম, একটু 19-20 কখনো হয় না। আমাকে কখনো তারেক রহমান সাহেবের সঙ্গে মাথা নুইয়ে কোনোদিন কথা বলতে হয়নি। কোন নেতার কতটুকু সামর্থ্য হয়েছে আমি বলতে পারবো না। জনাব তারেক রহমান সাহেবের সাথে বহুবার কন্টিনিউয়াসলি স্কাইপেতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত ওয়ান টু ওয়ান কথা বলেছি। তো আমাকে তো একটা তেল দিতে হয়নি, একটা শব্দ উচ্চারণ করতে হয়নি টু কনভিন্স হিম।
তো মানুষ কেন তেলবাজি করে আমি এই জিনিসগুলো বুঝছি না। তো যেটা বলছিলাম যে এখন বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতিতে এমন একটা জায়গাতে চলে আসছে, সবাই ভয় পায়, সবাই লোভ করে, সবাই লালসা করে, এবং সবাই যাকে বলে যে আর যেটা প্রয়োজন না তার ঠিক সেই জিনিসটা করে। আমি শুধু এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলি যে এখানে একটা কথা বলি, সেটা হলো তো এই যে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে অহেতুক আতঙ্ক, অহেতুক সমালোচনা এবং অহেতুক অস্থিরতা প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে। এই যে অহেতুক মানে তৈরি হয়, এটি হয় ভয় থেকে, আতঙ্ক থেকে, লোভ থেকে, লালসা থেকে। কিন্তু আপনার যদি এই জিনিসগুলো না থাকে না, আপনাকে কাউকে আসলে পাত্তা দিতে হয় না। এটি এত লম্বা যে ভূমিকা টানলাম যে কারণে, সেই কারণটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেওয়া যাচ্ছে না। তো এখন আওয়ামী বিরোধী যে পত্রপত্রিকাগুলো, সেখানে জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছেন এ নিয়ে খবর করেছে। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছে, তাতে আপনার কি? এটা নিয়ে আপনার লেখার দরকারটা কি? ইট মিনস এটার এত নিউজ ভ্যালু আছে যে পত্রিকাগুলো এটা লোভ সামলাতে পারছে না। আবার জয় দিল্লি থেকে যাকে বলা হয় কলকাতাতে আসবেন, নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন, এটা আপনি নিষিদ্ধ দল, সে বৈঠক করলেই কি না করলে কি, আপনার তো দরকারটা কি? কিন্তু এটা নিয়ে কিন্তু মানুষজন আলোচনা করছে। ইট মিনস আমাদের লোভ, আমাদের লালসা, আমাদের ভয় এবং আমার আতঙ্ক আওয়ামী লীগকে কেন্দ্র করে শেষ হয়ে যায়নি, এবং এটা আইন দিয়ে করা যাবে না। এরই একটা নমুনা ইদানিংকালে আমরা দেখতে পেলাম। সেটা হলো যে শেখ হাসিনা তো ওই যে একের পর এক ভয়েস দিয়েই যাচ্ছেন, একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছেন। কে কি মনে করলো কিচ্ছু আসে যায় না। তিনি যখন মানে তার এই যে বক্তব্যগুলো, কথাবার্তাগুলো 1981 সনে উনি আসার পর থেকে আজকের দিন পর্যন্ত একটু পরিবর্তন হয়নি। শুধুমাত্র এখানে যেমন জিয়াউর রহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন, তারেক রহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন, বেগম জিয়াকে গালাগাল বন্ধ করেছেন, এবং কথায় কথায় বিএনপি ছাত্র দলকে হেয় করার যে প্রবৃত্তিটা, এটা নিয়ন্ত্রিত। এর বাইরে মানে যে গালটা তারেক রহমান সাহেবকে করতেন, সেই গালাগালটা এখন ডক্টর ইউনূসকে করছেন। তারপরে যে গালাগালটা বেগম জিয়াকে করতেন সেটা অন্যজনকে করছেন, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং আমাদের যে বাঙালি সমাজ, সেই বাঙালি সমাজ তার এই যে চরিত্র, এই চরিত্রটাকে রিগ্রেট করতে পারছে না। ঠিক আছে, এই মহিলা সারাদিন এভাবে গালাগাল করে, খিস্তি খাওয়ার করে, তার মধ্যে করে কথাবার্তা বলে, আমরা তার কথা শুনবো না। কিন্তু না, তার কথা সবাই শুনছেন, তার পক্ষে লোকজন নামছেন, তার বিপক্ষে লোকজন নামছেন, এবং তাকে আলোচনার কেন্দ্রে আমাদেরকে রাখতে হবেই। ফলে কি হলো, এই যে এত আন্দোলন, এত মানে কাগজপত্র নষ্ট হলো, দেশ জাতির দুর্ভোগ হলো, যমুনাতে বিরাট সমাবেশ হলো, শাহবাগের সমাবেশ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু এখন এত কিছুর পরে কেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কোন একটা অডিও মেসেজে সে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা বাংলাদেশে যাও। এটি নিয়ে আমাদেরকে কেন আলোচনা করতে হবে? এবং এই যে আমি এটা করছি, এটা বলতে গেলে বাধ্য হয়ে করছি, এর কারণ হলো ফেসবুক ভরে গেছে। এরপরে পক্ষ বিপক্ষের বিভিন্ন লোক, মানে যে যতটুকু জানে আওয়ামী লীগের নেতাদের কাছে, সাংবাদিকদের কাছে, যারা বিভিন্ন মহলে খোঁজ খবর রাখেন, তাদের সবার কান ঝালাফালা করে বলছে যে শেখ হাসিনা হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিলেন, তিনি নেতাদেরকে নির্দেশ দিলেন কেন? যদি নেতারা এইভাবে ঢুকে যায়, কেন কীভাবে ঢুকবে? এইভাবে থেকে তাদেরকে পুশিং করা হবে, নাকি তারা এইভাবে ঢুকবে ভারতের মদদে? ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে গোয়েন্দা, ভারতীয় গোয়েন্দাদের ভরে গেছে। ভারত বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা যেভাবে মানুষদেরকে পুশিং করছে, ভারত যেভাবে হার্ডল্যান্ড হয়ে যাচ্ছে, শেখ হাসিনা কি নেতার প্ল্যান কি? নরেন্দ্র মোদীকে তাকে কী সিগন্যাল দিলেন যে হঠাৎ করে তিনি এই কথা বললেন? এরপরে আবার সত্য মিথ্যা আমি জানি না, এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নাই, কিন্তু ফেসবুকে দেখাচ্ছে যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে অফিস, যেগুলোকে এতদিন পাগলের কারখানা, মানুষের অনেক ছিন্নমূল মানুষ গিয়ে সেখানে মলমূত্র ত্যাগ করতো, তারপরে পাগলরা সেখানে গিয়ে থাকতো নানা রকম, সেই জায়গাটা নাকি আবার
যুবলীগের যারা ছেলেরা রয়েছে, সমর্থক রয়েছে, তারা সেটা দখল করেছে ইত্যাদি নানা রকম ছবি আবার ফেসবুকে ভাসছে। মূল যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে এই দলটি সম্পর্কে আমরা আমাদের আতঙ্ক এখন পর্যন্ত ঝেড়ে ফেলতে পারছি না। আমরা বুক ফুলিয়ে যে বিপ্লব বা যে গণ অভ্যুত্থান সেটাকে ধারণ করতে পারছি না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে আমাদের আনন্দ ছিল, উল্লাস ছিল, সেই জিনিসগুলো এখন রীতিমতো উদ্বেগ এবং উৎকণ্ঠায় পরিণত হয়ে গেছে। আমাদের যে আশা ছিল, আমাদের যে ভরসা ছিল, সেগুলো দুরাশায় পরিণত হয়ে গেছে। আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখব, যাকে নিয়ে কবিতা রচনা করব, এখন তাকে নিয়ে আমাদের রীতিমতো একটা যাকে বলা হয় এমন ভয় তৈরি হয়ে গেছে যে না জানি কি হবে, না জানি কি হবে। তিনি যাকে মানে তাকে নিয়ে এখন রাস্তায় মিছিল হচ্ছে, পক্ষে মিছিল হচ্ছে, বিপক্ষে মিছিল হচ্ছে, সব মিলিয়ে কেমন যেন একটা ওলট পালট হয়ে গেছে। এবং তার মধ্যে এরকম একটা ওলট পালটের মধ্যে এই যে জয় আসলো, শেখ হাসিনা নির্দেশ দিল, এটা হলো এটা হলো, এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগছে না। লক্ষণটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, শেখ হাসিনা গ্রিন সিগন্যাল পাওয়ার বিষয়টি অনেক আগে থেকেই গুজব রোডে আসতেছিল। অবশেষে কি সত্যি হতে যাচ্ছে কিনা, এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে চাচ্ছি লিখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।